বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে গোপনীয় যুদ্ধবিমান, যেটাকে রাডারে ধরা যায় না, চোখে দেখা যায় না, যেটা শব্দের চেয়ে দ্রুত উঠতে পারে, সেই বিমান একদিন চীনের আকাশে ধরা পড়ল। শুধু ধরা পড়া না, গুলি করে নামানো হলো। আর সবচেয়ে বিদ্রূপের বিষয়, যে প্রযুক্তি দিয়ে এটা করা হলো সেটার মূল ভিত্তি এসেছিল আমেরিকার কাছ থেকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পেছনের আসলে কি লুকিয়ে আছে, আর এটা বিশ্বের সামরিক ভারসাম্যের জন্য ঠিক কতটা বিপজ্জনক সংকেত। ঘটনাটা ঘটেছিল দক্ষিণ চীন সাগরে। এই সাগর নিজেই একটা ভূরাজনৈতিক বারুদের স্তূপ। চীন, তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া সবাই এই সাগরের ওপর দাবি করে। আর আমেরিকা এখানে নিয়মিত ফ্রিডম অফ নেভিগেশন অভিযান চালায়, যেটা চীন নিজের সার্বভৌমত্ব লঙ্ঘন মনে করে। এই উত্তেজনার মাঝে চীনের একটি উপকূলীয় রাডার ঘাঁটিতে অস্বাভাবিক কিছু ধরা পড়ল। রাডার স্ক্রিনে একটা ক্ষুদ্র বিন্দু, কখনো দেখা যাচ্ছে, কখনো মিলিয়ে যাচ্ছে, কোনো স্থির গতিপথ নেই, এদিক ওদিক করছে। প্রথমে অপারেটররা ভেবেছিল সমুদ্রের বড় পাখি হতে পারে, কিন্তু গতিটা স্বাভাবিক ছিল না। কোনো পাখি ওই গতিতে, ওই প্যাটার্নে ওড়ে না। সতর্কতা জারি করা হলো। সিনিয়র অফিসাররা কন্ট্রোল রুমে এলেন, বিশ্লেষণ শুরু হলো। আর তখনই বিন্দুটা চীনের একটি বিমান ঘাঁটির উপর দিয়ে চক্কর দিল। সে মুহূর্তে সবাই বুঝে গেলেন এটা কোনো পাখি বা বাণিজ্যিক বিমান না, এটা আমেরিকার F-35 লাইটনিং 2। আর এখান থেকে এই পুরো পরিস্থিতি অন্য মাত্রায় চলে গেল। F-35 বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। এটা আমেরিকার লকহিড মার্টিন কোম্পানির তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট। স্টেলথ মানে হলো এই বিমান প্রচলিত রাডার ব্যবস্থায় ধরা পড়ে না। রাডারের তরঙ্গ এর গায়ে লেগে ফিরে আসে না, ফলে রাডার স্ক্রিনে এটা প্রায় অদৃশ্য। কিছু সংখ্যা দেখা যাক। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার, মানে শব্দের গতির 1.6 গুণ। অস্ত্র বহনের সক্ষমতা একসাথে 13 টন পর্যন্ত বোমা ও ক্ষেপণাস্ত্র। আর সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য, এটা হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, একই জায়গায় ভাসতে পারে এবং সোজা নিচে নামতে পারে। একে বলে STOVL বা শর্ট টেক অফ অ্যান্ড ভার্টিক্যাল ল্যান্ডিং। প্রতিটি F-35 তৈরি করতে খরচ হয়েছে প্রায় $130 মিলিয়ন। পুরো F-35 প্রোগ্রামের মোট খরচ $1.7 ট্রিলিয়ন। মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্প। আমেরিকা এই বিমানের উপর এতটা আত্মবিশ্বাসী ছিল যে তারা ধরে নিয়েছিল কোনো দেশের রাডার এটাকে ধরতে পারবে না, কোনো ক্ষেপণাস্ত্র এটাকে ছুঁতে পারবে না। কিন্তু চীন সেদিন এই ধারণাটাই ভেঙে দিল। আর এই জায়গাটাই পুরো ঘটনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সন্ধ্যায় F-35B প্রথমবার যখন চীনের রাডারে ধরা পড়ল, তখন বিমানটি আক্রমণ করেনি। সেটা কোনো যুদ্ধ মিশন ছিল না, এটা ছিল একটি রিকনেসেন্স মিশন বা গুপ্তচর বৃত্তি। চীনের নৌঘাঁটি, রাডার টাওয়ার, বিমান ঘাঁটি এগুলোর ছবি তোলা, সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা, চীনের ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেমের সক্ষমতা পরীক্ষা করা, এটা আমেরিকার একটা পরিচিত কৌশল। দক্ষিণ চীন সাগরে তারা এই ধরনের মিশন বছরের পর বছর ধরে চালিয়ে আসছে। P-8 পোসাইডন টহল বিমান, RC-135 ইলেকট্রনিক গুপ্তচর বিমান, এগুলো নিয়মিত এখনও উড়ে। কিন্তু F-35B পাঠানো মানে আমেরিকা আরেকটু বেশি ঝুঁকি নিয়েছে। কারণ এটা শুধু তথ্য সংগ্রহের জন্য না, এটা একটা বার্তাও ছিল। বার্তাটা হলো, আমরা তোমার সবচেয়ে সংবেদনশীল ঘাটের উপর দিয়ে উড়ে যেতে পারি, আর তুমি কিছু করতে পারবে না। প্রথমবার F-35B চক্কর দিয়ে গেল, ছবি তুলল, ডেটা নিল, নিরাপদে ফিরে গেল। আমেরিকার হিসাব ছিল চীন ধরতে পারেনি, পরের বারও পারবে না। কিন্তু এই হিসাবটাই ভুল ছিল। এখানে ঘটনার সবচেয়ে চমকপ্রদ অংশ, চীন যে রাডার সিস্টেম দিয়ে F-35কে ধরল, সেই রাডারের মূল প্রযুক্তি কোসাত রিটেক। সেই রাডারের মূল প্রযুক্তি কোথা থেকে এসেছিল? আমেরিকা থেকেই। এটা কিভাবে সম্ভব? গত শতাব্দীর শেষ দিকে এবং এই শতাব্দীর শুরুতে আমেরিকা চীন সম্পর্ক তুলনামূলক ভালো ছিল। বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি সীমিত পরিসরে সামরিক প্রযুক্তি হস্তান্তর হয়েছে। কিন্তু কিছু উন্নত রাডার প্রযুক্তি, হিট সিগন্যাল ডিটেকশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম কিনেছিল আমেরিকার কাছ থেকে। আমেরিকা তখন ভেবেছিল এগুলো পুরনো প্রজন্মের প্রযুক্তি, চীনের হাতে গেলে কোনো সমস্যা নেই। আমেরিকা এরই মধ্যে অনেক এগিয়ে গেছে। কিন্তু আমেরিকা একটা জিনিস হিসেবে রাখেনি, চীনের রিভার্স ইঞ্জিনিয়ারিং সক্ষমতা। চীন সেই প্রযুক্তি নিয়ে ল্যাবে ঢুকলো, খুলে দেখলো, বুঝলো কিভাবে কাজ করে। তারপর সেই ভিত্তির উপর নিজেদের গবেষণা যোগ করে তৈরি করলো সম্পূর্ণ নতুন একটা সিস্টেম, যেটা মূল আমেরিকার প্রযুক্তির চেয়েও অনেক বেশি উন্নত। এই নতুন রাডার সিস্টেম স্টেলথ বিমানের সবচেয়ে বড় দুর্বলতাকে কাজে লাগায়। স্টেলথ বিমান রাডার তরঙ্গ প্রতিফলিত করে না, এটা ঠিক। কিন্তু বিমান যখন উড়ে তার ইঞ্জিন থেকে তাপ বের হয়, একজস্ট গ্যাস বের হয়, বায়ুমণ্ডলে ক্ষুদ্র ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স তৈরি হয়। চীনের নতুন সিস্টেম এই সূক্ষ্ম সংকেতগুলোকে ধরতে পারে। রাডারে দেখা যায় না, কোনো সমস্যা নেই। তাপ দেখে ধরবো, গ্যাসের ট্রেল দেখে ট্র্যাক করব, ইলেকট্রনিক গোলযোগ দেখে অবস্থান নির্ণয় করব। আর ঠিক এই প্রযুক্তি দিয়ে চীন দ্বিতীয়বার F-35B-কে ধরে ফেলল। আপনার কি মনে হয় এটা শুধুই কাকতালীয়, নাকি চীন অনেক আগে থেকে এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল? কয়েক ঘন্টা পর F-35B আবার এলো।
এবার মাঝারি উচ্চতায়, গতি আরও বেশি, আত্মবিশ্বাসও বেশি। পাইলটের হিসাব ছিল সোজা, আগেরবার কিছু হয়নি, এবারও হবে না। চীন ধরতে পারেনি, এবারও পারবে না। কিন্তু চীন এবার প্রস্তুত ছিল। নতুন রাডার সিস্টেম সক্রিয় করা হলো। F-35B স্ক্রিনে পরিষ্কার ভেসে উঠল, এবার কোনো ঝাপসা বিন্দু না, স্পষ্ট ট্র্যাকযোগ্য সিগন্যাল। কমান্ড সেন্টারে একটা শব্দ উচ্চারিত হলো, লক অন। চীনের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় হলো। ছোড়া হলো একটি ক্ষেপণাস্ত্র যেটা ইনফ্রারেড হোমিং প্রযুক্তি ব্যবহার করে। মানে এই ক্ষেপণাস্ত্র রাডার সিগন্যালের উপর নির্ভর করে না, এটা লক্ষ্যবস্তুর ইঞ্জিন থেকে বের হওয়া তাপ অনুসরণ করে ছুটে যায়। স্টেলথ বিমান রাডারে অদৃশ্য হতে পারে, কিন্তু তাপ থেকে লুকাতে পারে না। যতক্ষণ ইঞ্জিন চলছে ততক্ষণ তাপ বের হচ্ছে, আর ততক্ষণ এই ক্ষেপণাস্ত্র তাকে অনুসরণ করবে। F-35 এর পাইলট বুঝতে পারলেন তিনি ধরা পড়ে গেছেন। শুরু হলো বাঁচার চেষ্টা। গতি বাড়ানো হলো সর্বোচ্চ, ইলেকট্রনিক জ্যামার চালু করা হলো, যেটা প্রতিপক্ষের রাডার এবং ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে। চ্যাফ এবং ফ্লেয়ার ছোড়া হলো, যেগুলো তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্রকে ভুল পথে পাঠানোর কথা, কিন্তু কিছুই কাজ করলো না। চীনের ক্ষেপণাস্ত্র ফ্লেয়ারের ফাঁদে পড়ল না, জ্যামারে বিভ্রান্ত হলো না, সোজা F-35 এর দিকে ছুটে গেল। কয়েক সেকেন্ড পর বিস্ফোরণ। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ চীনের মাটিতে এসে পড়ল। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতি নিয়ে হিসাব করছে। গত 3 দশক ধরে আমেরিকা পুরো সামরিক কৌশল একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে, আমরা দেখাই যায় না, তাই আমরা অপ্রয়োজনীয়। F-117 নাইটহক, B-2 স্পিরিট, F-22 র্যাপটর, F-35 লাইটনিং II, এই সবগুলো বিমানের মূল শক্তি হলো স্টেলথ প্রযুক্তি। কিন্তু স্টেলথ প্রযুক্তি তখনই কার্যকর যখন প্রতিপক্ষের কাছে সেটা ধরার সক্ষমতা না থাকে। চীনের এই ঘটনা প্রমাণ করছে সেই সক্ষমতা এখন আছে। আর শুধু চীন না, রাশিয়ার S-400 এবং S-500 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও স্টেলথ বিমানে ধরার দাবি রয়েছে। ইরান দাবি করেছে তাদের বাফার 373 সিস্টেম স্টেলথ টার্গেট ট্র্যাক করতে পারে। যদি এই দাবিগুলো সত্য হয় তাহলে আমেরিকার পুরো বিমান বাহিনীর ভিত্তি কাঁপছে, কারণ আমেরিকা গত 3 দশকে স্টেলথ প্রযুক্তিতে যে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করেছে সেটার রিটার্ন কোথায় যদি প্রতিপক্ষ ধরতে পারে। এটা ঠিক সেই পরিস্থিতি যেটা 1999 সালে হয়েছিল। সার্বিয়ায় একটি পুরনো সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে আমেরিকার F-117 নাইটহক স্টেলথ বিমান গুলি করে নামানো হয়েছিল। সেটাও ছিল একটা শক, কিন্তু আমেরিকা তখন বলেছিল এটা ভাগ্যক্রমে ঘটেছে, আমাদের প্রযুক্তি সেরা। এবার কিন্তু সেই যুক্তি খাটছে না, কারণ চীন ভাগ্যের উপর নির্ভর করেনি, তারা পরিকল্পিতভাবে নিজেদের উন্নত প্রযুক্তি দিয়ে F-35B ধরেছে এবং ধ্বংস করেছে। এই ঘটনায় আরেক বিষয় সামনে আসে, যেটা দীর্ঘমেয়াদে আরও বেশি গুরুত্বপূর্ণ, চীনের রিভার্স ইঞ্জিনিয়ারিং সক্ষমতা। এই ঘটনায় দেখা যাচ্ছে আমেরিকা নিজের বেচা প্রযুক্তি আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করছে। আর শুধু ব্যবহার না, উন্নত করে ব্যবহার হচ্ছে। এটা আমেরিকার প্রযুক্তি হস্তান্তর নীতির একটা বিশাল ব্যর্থতা। আপনি আজ যে প্রযুক্তি পুরনো মনে করে বিক্রি করছেন, সেটাই আগামীকাল আপনার সবচেয়ে উন্নত অস্ত্রকে ধ্বংস করার ভিত্তি হতে পারে। আর এটাই চীনের কৌশলের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তারা শত্রুর অস্ত্রকেই শত্রুর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা বানানোর কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। পরবর্তী কয়েক বছরে এই প্রতিযোগিতা কোন দিকে যায় সেটার উপর নির্ভর করছে ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ, তাইওয়ান প্রশ্নের পরিণতি এবং বিশ্ব সামরিক ব্যবস্থার পুনর্বিন্যাস। আর যদি চীনের এই প্রযুক্তি আরও উন্নত হয় এবং আরও বেশি দেশের হাতে পৌঁছায়, তাহলে আমেরিকার $1 ট্রিলিয়ন সামরিক শ্রেষ্ঠত্ব কি টিকবে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কারো কাছেই নেই। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? স্টেলথ যুগ কি সত্যিই শেষ হচ্ছে, নাকি আমেরিকা পাল্টা ব্যবস্থা নিয়ে ফিরে আসবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।